উৎসব মুখর পরিবেশে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। নির্বিঘ্ন করতে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান, সব ধরনের প্রস্তুতির আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। বরিশালে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। নানা পদক্ষেপে সন্তুষ্ট ভ্রমণকারীরাও। নানা নিয়মের বেড়াজাল আর ব্যাংকের অসহযোগিতায় এসএমই ঋণ সুবিধা নিতে না পারার অভিযোগ অনেক উদ্যোক্তার। কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রতিনিয়ত বাড়ছে ঋণ গ্রহণের হার। এবং বয়ঃসন্ধিকাল সম্পর্কে এখনো সচেতন নয় গ্রামাঞ্চলের বাবা মায়েরা। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকারি উদ্যোগে সচেতনতা সৃষ্টির তাগিদ। সময় সংবাদে সঙ্গে আছি আমি তানজিম মুনিয়াত। শরতে শুভ্র কাশফুলের স্নিগ্ধতা আর সাদা মেঘের ভেলাই জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনের বার্তা। বছর ঘুরে আবারও মর্তে আসছেন দুর্গতি নাশিনী। দেশের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের প্রতি নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছেন পূজা উদযাপন কমিটি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবকে ঘিরে এরই মধ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাশেদ বাপ্পির রিপোর্ট। চণ্ডীপাঠের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে এরই মধ্যে মর্তে বরণ করে নিয়েছেন ভক্ত পূজারীরা। আগামী সোমবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবের হাওয়া বইছে এখন সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে। বেশিরভাগ মন্দির ও মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় একটু একটু করে সেজে উঠছেন সন্তান সহ দেবী দুর্গা। কাটাগুলা দিছি, এগুলা জোড়ায় তারপর আমরা রং দিব। কাজ করার থেকে আনন্দটাই বেশি মনে করি। নেট থেকে আমরা বিভিন্ন রকম পিক নামাই, যেমন নতুন রকম, মানে যত দিন যায় তত তো আপডেট হতে থাকে। তাদের তো চাহিদার শেষ নেই, তাদের চাহিদা পূরণ করার জন্য আমি যাতে চেষ্টা করতে হয় ওইগুলো করে দিই। পূজাকে কেন্দ্র করে সর্বত্র যেন উৎসবের আমেজ। কেউ কেউ ব্যস্ত নিজেকে উৎসবের রঙে রাঙাতে নতুন পোশাক আর শাখা সিঁদুর কেনায়, কেউ বা ব্যস্ত প্রতিমা সাজানোর সামগ্রী কিনতে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের কাপড় কিনলাম, চূড়ার সেট দেখতেছি, সেট কিনছি। আমাদের সব থেকে হিন্দুদের বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা, আমরা এটাতে অনেক আনন্দ করব। পুজো উপলক্ষে শাখা, তারপরে পলা বা ওই জাতীয় জিনিসগুলো আমরা প্রতি বছর কিনে থাকি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের সর্বাত্মক সহায়তা চায় পূজা কমিটি। 28,000 পূজা মণ্ডপ যেন নিরাপদ থাকে এবং উৎসবে যেন সবাই আমরা থাকতে পারি, এবং সেই জায়গায় প্রশাসনকে আমরা একদম ব্ল্যাঙ্ক চেক দিয়েছি, যা দরকার তা যেন আমাকে দেওয়া হয়। এদিকে দুর্গাপূজা নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ এই কয়েকটি ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। সেই অনুযায়ী আমাদের নিরাপত্তা বলয় পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা তৈরি করব। আমাদের পোশাকে আমাদের পুলিশ থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে, গোয়েন্দা পুলিশ থাকবে, ইন্টেলিজেন্স এজেন্সি তাদেরও একটা উপস্থিতি থাকবে। দেশে এবছর 29,000-এরও বেশি মণ্ডপে পূজা হবে দেবী দুর্গার। আগামী 19 অক্টোবর ষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে 22 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে উৎসব মুখর পরিবেশে সিলেটে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। দেবীকে সুন্দর করে তুলতে শেষ মুহূর্তে তুলির আঁচড় দিচ্ছেন প্রতিমা শিল্পীরা। আর গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা বাড়ায় আশানুরূপ ব্যবসা হয়েছে বলে জানান কারিগররা। নির্বিঘ্নে পূজা পালনের লক্ষ্যে নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল্লাহ হাদের রিপোর্ট। দাঁড়িয়াপাড়ায় সিলেটের সবচেয়ে বড় প্রতিমা তৈরির কারখানা এটি। ইতোমধ্যে শেষ হয়েছে মূর্তি বানানোর কাজ। শান্তির দেবী দুর্গাকে আরো সুন্দর করে তুলতে তুলির শেষ আঁচড়টি বুলিয়ে দিচ্ছেন শিল্পীরা। পাশাপাশি অসুরকেও দেয়া হচ্ছে ভয়ঙ্কর রূপ। রং করা শেষে কাপড় পরিয়ে প্রতিমাগুলো পাঠানো হবে মণ্ডপে মণ্ডপে। পরিস্থিতি অনুকূলে থাকায় এবার ব্যবসাও ভালো হয়েছে বলে জানান কারিগররা। মহালয়ার দিন থেকেই আমাদের চক্ষুদান শুরু হবে, তারপরে আস্তে আস্তে প্রতিমাগুলি আমাদের পূজা মণ্ডপে চলে যাবে। ব্যবসা ভালো কারণটা হলো মানুষের ভিতরে স্বতঃস্ফূর্ততা আছে যে আমরা পূজা করব,
পূজার আয়োজনটা করবো সুন্দরভাবে, পরিস্থিতিও ভালো। গতবারের তুলনায় এবার বেড়েছে 16টি পূজা মণ্ডপ। এবার দেবী ঘোড়ায় এসে দোলায় ফিরে যাবে। সিলেটে জেলায় পুজোর সংখ্যা বেড়েছে গতবার তুলনায়, 16টি পূজা বেড়েছে। এবার 583টি পুজো মণ্ডপে সার্বজনীন এবং ব্যক্তিগত পূজা অনুষ্ঠিত হবে। মায়ের কাছে এই প্রার্থনা করব আমাদের দেশের জন্য যেন উন্নতি হয়, দেশের দশের এবং বিশ্বের উন্নতির জন্যই আমরা এই পূজা করে থাকি। পুজোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মণ্ডপে মণ্ডপে পুলিশ মোতায়েন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্দিরে সিসি ক্যামেরা বসানো হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত আছে আমাদের পুলিশের সদস্যরা থাকবেন, র্যাবের টহল দলও থাকবে। প্রত্যেকটি মণ্ডপ কেন্দ্রিক যে কমিটি থাকবে তাদের সহযোগিতায়, তাদেরকে সাথে নিয়েই এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। নগরীতে 43টি সহ সিলেট জেলার 12টি উপজেলায় 583টি স্থানে এবার দুর্গাপূজা উদযাপিত হবে। গতবার এই সংখ্যা ছিল 567টি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বরিশালে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। বিদেশিদের যাতায়াতের সময় সার্বক্ষণিক প্রহরায় রয়েছে পুলিশ। তাদের বাসস্থান এবং কর্মস্থলে পোশাকধারী পুলিশ ছাড়াও গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে। এসব ব্যবস্থায় সন্তুষ্ট বিদেশি নাগরিকরাও। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। সম্প্রতি ঢাকা ও রংপুরে দুজন বিদেশি নাগরিক হত্যার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বরিশালে বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তৈরি করা হয়েছে বিদেশি নাগরিকদের তালিকা। তাদের বাসস্থান ও কর্মস্থলে পোশাকধারী পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে গোয়েন্দা নজরদারি। যেসব বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওর সাথে বিদেশি নাগরিকরা সম্পৃক্ত, তাদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, সকল পুলিশ ইউনিটের প্রধানদের সাথে জরুরি ভিত্তিতে পুলিশ কমিশনার মহোদয় সভা করেছেন এবং বিভিন্ন এনজিও কর্তৃপক্ষ সহ সকলের সাথে সভা করেছে। বরিশালে অবস্থানরত কর্মরত সকল বিদেশিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিদেশিরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। আমরা একটা ফোকাল পয়েন্ট এস্টাবলিশ করেছি যে যাতে করে তারা সব ক্ষেত্রে যোগাযোগ এস্টাবলিশড হয়। আমাদের পেট্রোল অ্যাক্টিভিটিস বাড়াচ্ছি এবং তাদের সাথে যোগাযোগ সবসময় থাকছে। এভাবে আমরা বিদেশিদের নিরাপত্তা পুরোপুরি সময় আমরা রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এসব পদক্ষেপে সন্তুষ্ট বলে জানিয়েছেন বরিশালে অবস্থানরত বিদেশি নাগরিকরাও। পুলিশের অবস্থা অনেক ভালো, এখানে প্রিন্সিপাল আর আমার কলেজের অবস্থা অনেক ভালো, তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফিল করতেছি। আলহামদুলিল্লাহ উই ডোন্ট ফিল এনি ডেঞ্জারাস হিয়ার। আলহামদুলিল্লাহ উই আর টোটালি সেফ। আমাদের ক্যাম্পাস অনেক বড় আছে, তো আমরা বাইরে কোনো ভয় নেই আমাদের। Bangladesh and Borishal particularly, they have been very good, cooperative. We enjoy going out and like they respect us, we respect them. বরিশাল বিভাগে বিদেশি নাগরিকের সংখ্যা 150 জন। এর মধ্যে বরিশাল মেডিকেলে অধ্যয়নরত আছেন 27 জন বিদেশি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে 18 অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। আত্মগোপনে থাকার পর গতকাল দুপুরে হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত এ আদেশ দেন। এদিকে এখন এমপি লিটনকে গ্রেফতার করা যাবে কিনা এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হাইকোর্টে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গাইবান্ধার শিশু সৌরভকে পায়ে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন 10 দিন আত্মগোপনে থাকার পর সোমবার আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হন। দুপুরে এ বিষয়ে প্রায় 1 ঘন্টা শুনানি শেষে তার জামিন আবেদনটি খারিজ করে 18 অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। তবে এ সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা যাবে কিনা এ নিয়ে হাইকোর্ট কোনো আদেশ না দেওয়ায় এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। যদিও তার আগাম জামিনের দরখাস্ত খারিজ হয়ে গেছে, তাকে গ্রেফতার করার ব্যাপারে একটা কনফিউশন অ্যারাইজ করছে। এখন এই অবস্থাতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্ট যে ডাইরেকশন দিয়েছে এই ডাইরেকশনের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজের কাছে সিএমপি করব। মামলার শুনানির সময় এজলাসে দাঁড়িয়েছিলেন এমপি লিটন। শুনানির এক পর্যায়ে সংসদ সদস্য হয়ে শিশুর পায়ে গুলির ঘটনাকে সিনেমার সাথে তুলনা করেন আদালত। আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান এতদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে কেন গ্রেফতার করেনি। একজন জনপ্রতিনিধি দ্বারা এই ধরনের কার্য এটা খুবই দুঃখজনক এবং এটা
নিশ্চয়ই এটা খুব আইনগত পদক্ষেপ এটার ব্যাপারে নিতে হবে এবং নিশ্চয়ই সরকার নেবেন। এদিকে লাইসেন্স করা অস্ত্র না থাকায় নিরাপত্তার কারণে একদিন আত্মগোপনে ছিলেন বলে দাবি করেন লিটন। তার আইনজীবী বলেন যথাসময়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। উনি পালাতক ছিলেন না, কথাটা আসলে ভুল। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আইনে কারোর প্রতি অ্যারেস্ট ওয়ারেন্ট বের হওয়ার অর্থ এই নয় যে তাকে সঙ্গে সঙ্গে কোর্টে যেতে হবে। এটা তার অধিকার, সে কখন যাবে, বাট হি ক্যান বি অ্যারেস্টেড। আর এই জন্য কোনো ওয়ারেন্ট হয় না, মামলা হয়েছে। গত 2 অক্টোবর সকালে শিশু সৌরভের পায়ে 3টি গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরের দিন সৌরভের বাবা বাদী হয়ে লিটনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন এমপি লিটন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ফকির লালন শাহের 125তম তিরোধান দিবস আয়োজনে কুষ্টিয়া ছেউরিয়া চলছে প্রস্তুতি। দেশি বিদেশি দর্শনার্থী নিরাপত্তা রক্ষায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য এই সংক্রান্ত 5টি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য পদে দলীয় মনোনয়ন এবং প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। শুধুমাত্র জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে দলীয় প্রতীকে নির্বাচন করতেন প্রার্থীরা। আর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের রাজনৈতিক দলগুলো সমর্থন দিলেও সুযোগ ছিল না দলীয় প্রতীক ব্যবহারের। যদিও বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সিটি কর্পোরেশনের মেয়র সব নির্বাচনই হয় দলীয় রাজনীতির আবহে। এমন বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনয়ন এবং দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রেখে সংশোধনের অনুমোদন দেয়া হলো এই সংক্রান্ত 5টি আইনের। মন্ত্রিপরিষদ মনে করে এর ফলে কে কোন দলের প্রার্থী খোলাখুলিভাবেই তা তুলে ধরা যাবে ভোটারদের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিতে পারবে। এটা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন সবগুলির ক্ষেত্রে। এখানে রাজনৈতিক দলের মনোনয়নেও প্রার্থীরা অংশ নিতে পারবেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিতে পারবেন। দলীয় প্রতীকই করবে, আর যারা স্বতন্ত্র প্রার্থী, নির্দল প্রার্থী, তাদের জন্য আলাদা প্রতীক থাকবে। জাতীয় সংসদে যেরকম হয় একই নিয়মে হবে। নতুন আইনে বলা হয়েছে স্থানীয় সরকারের মেয়াদ 5 বছর হওয়ার পর কোনো কারণে নির্বাচন না হলে সেখানকার জনপ্রতিনিধি তার দায়িত্বে বহাল থাকতে পারবেন না। মেয়াদ তো 5 বছর, এখন যদি কোনো কারণে নির্বাচন না হয় তাহলে কি ওই আগের যারা আছেন কন্টিনিউ করেন অনন্তকাল, এবং যারা বেশি বুদ্ধিমান ওই মামলা মোকদ্দমা করে একটা স্টে নিয়ে তারপরে চলতে থাকে। এটা আর হবে না, মেয়াদ শেষ। সরকার চেষ্টা করবে নির্বাচন করার জন্য যথাসময়ে। যদি কোনো জটিলতা নির্বাচন না করতে পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রশাসক নিয়োগ করা হবে। সহসাই সংসদ অধিবেশন না থাকায় পৌরসভার নির্বাচন সংক্রান্ত আইনটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি হচ্ছে। আর এর ফলে আগামী ডিসেম্বরের পৌরসভা নির্বাচন হবে দলীয়ভাবেই। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে বিএনপি বলছে এই সিদ্ধান্তের পেছনে সরকারের গভীর দূরভিসন্ধি লুকিয়ে আছে। অন্যদিকে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখা গেলে তা গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। আগে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে সমর্থন পেতেন। তাদেরকে নির্বাচনে বিজয়ী করতে কাজ করতে দেখা গেছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের। দলীয় নির্বাচন না হলেও এসব নির্বাচনের কর্মচাঞ্চল্যে দলীয়ভাবেই ফুটে উঠত। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে সাধারণ জনগণ ভোটের মাধ্যমে তাদের অধিকার ফিরে পাবে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। এই সিদ্ধান্ত নির্দলীয় ব্যক্তিদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তারা। দলীয় নির্দলীয় এটা নিয়ে একটা নানান রকম একটা বিভ্রান্তি থাকতো। এই বিভ্রান্তির কারণে অনেক সময় নির্বাচনকে কেন্দ্র করে অনেক সমস্যার সৃষ্টি হতো। সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। স্বতন্ত্রভাবে ইলেকশন করার ক্ষেত্রে নির্দলীয় ব্যক্তিদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সার্বিকভাবে দেখছি এটা অত্যন্ত একটা ফলপ্রসূ পদ্ধতি হবে
গ্রাসরুট লেভেলে গ্রামীণ পর্যায়ে মানুষজন দলীয়ভাবে নির্বাচন করবে, এটা তাদের একটা ডেমোক্রেটিক অধিকার। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয় ব্যক্তিদের কারণে নাগরিক ভোগান্তি ও হয়রানি বাড়বে। দ্রুত একটি জাতীয় নির্বাচনের দাবি যখন সকল মহলের, তখন সে দাবিকে পাশ কাটিয়ে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের পেছনে সরকারের এক মহা দুরভিসন্ধি কাজ করছে বলে আমরা মনে করি। সরকার সেই সুযোগটিকেই কাজে লাগিয়ে রাজনীতির এক অসমান্তরাল ময়দানে ফাঁকা মাঠে গোল দেওয়ার হীন প্রচেষ্টায় এগুচ্ছে বলে আমরা মনে করছি। স্থানীয় পর্যায়ে দলীয় যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরো দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। সরকারের দিক থেকে যেটা দরকার হবে, যখন যারা সরকার থাকেন তাদের নির্বাচনটাকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ করা, প্রশাসনকে নিরপেক্ষ রাখা এবং অন্য সকল ক্যান্ডিডেটদের জন্য, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ রাখা। তবে স্বতন্ত্র ব্যক্তিদের ক্ষেত্রে নির্বাচনে জয়লাভের সুযোগ কিছুটা হলেও কমে যাবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। হাজার হাজার হেক্টর জুড়ে চোখ জুড়ানো জলাভূমি শুধু ভ্রমণ পিপাসুদের মনে শান্তির পরশই বোলায় না, সে মা রূপে পরম মমতায় আশ্রয় দেয় লক্ষ লক্ষ জীবনকেও। সিলেট ও মৌলভীবাজারের হাকালুকি হাওরকে ঘিরে লক্ষ লক্ষ জীবনের যে নির্ভরশীলতা, তা আজ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়েছে। এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরবর্তী অংশে। বিলুপ্ত ছিটমহলের ১১১টি জনপদ বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার পর আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো দাসিয়ারছড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন এবং সুধী সমাবেশ বক্তব্য রাখার পাশাপাশি প্রস্তাবিত মুজিব ইন্দিরা দাসিয়ারছড়া ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে পুরো এলাকায় এখন সাজ সাজ রব, বিরাজ করছে উৎসবের আমেজ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের ১ আগস্ট কুড়িগ্রাম জেলায় অন্তর্ভুক্ত হয়েছে সাবেক ১২টি ছিটমহল। এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় অবস্থিত দাসিয়ারছড়া সবচেয়ে বড়। ১৬৩.৪৪ একর আয়তনের এই জনপদে ১৩৬০টি পরিবারের জনসংখ্যা ৬৬০৮ জন। আর এই জনপদের কেন্দ্রস্থল কালীরহাট বাজার। বাজার ঘেঁষা প্রস্তাবিত শেখ হাসিনা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সুধীর সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে জোরে সোরে। সড়কগুলো ছেয়ে গেছে তোরণ, ফেস্টুন আর ব্যানারে। সেই সাথে চলছে বিদ্যুৎ সরবরাহ লাইন তৈরি, বিদ্যুৎ সংযোগ এবং মিটার স্থাপনের কাজ। দীর্ঘ ৬৮ বছর ধরে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার অধিবাসীরা স্বল্প সময়ের মধ্যে উন্নয়নের ছোঁয়া পেয়ে দারুণ খুশি। সরকার আমাদের এই যে রাস্তাঘাট, ইলেকট্রনিক সবকিছু দিতেছে, ইয়েছে আনন্দ তো আমার আর বেশি নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই দাসিয়ারছড়া আসতেছেন, এই জন্য আমরা খুশি। রাস্তাঘাট হইতেছে, কারেন্ট আসতেছে, আমাদের বাচ্চা কাচ্চারও লেখাপড়া সুবিধা হবে। হাসিনা আসতেছে, আমরা খুশি। আমরা কারেন্টের আলোতে লেখাপড়া করতে পারবো, তাই আমরা ছিটমহলের ছাত্রছাত্রীরা অনেক খুশি। এদিকে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানের লক্ষ্যে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা কালীরহাট বাজারে অস্থায়ী কার্যালয় স্থাপন করেছে। প্রথম পর্যায়ে যারা বিদ্যুৎ সংযোগ পাবে তাদের মিটারের জামানতের টাকা জমা নেওয়া হচ্ছে, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে টাকা জমা দিচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানালেন সদ্য বিলুপ্ত ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এই কর্মকর্তা। তিনি আমাদের মাঝে আসতেছেন, আমরা তাকে বরণ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। দাসিয়ারছড়ায় প্রায় ৫১ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন তৈরির কাজ চলছে। এর মধ্যে ১৭ কিলোমিটারের মতো লাইন তৈরি সম্পন্ন হয়েছে। এখানে ১৯০৬ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। সময় সংবাদ, কুড়িগ্রাম। স্বাধীনতার ৪ দশক পর অবশেষে ৪১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিল সরকার। গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ক গ্যাজেট প্রকাশ করে। স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা চলতি বছরের জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সব সুযোগ সুবিধা পাবেন।
আবেদনকারী অন্য বীরাঙ্গনাদের নামেও আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এদিকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বীরাঙ্গনারা। তানির মেহেদীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মৌসুমী ইসলাম। 1971 সালে দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রামে পাক বাহিনীর অত্যাচার আর নিপীড়ন সইতে হয়েছে বাংলার অসংখ্য মা বোনকে। বাংলাদেশ নামের স্বাধীন এই ভূখণ্ডটির জন্মের ইতিহাসে পুরুষের পাশাপাশি নারীর অবদান কোনো অংশেই কম ছিল না। আর এই অবদানের জন্যই এতদিন তারা সমাজে স্বীকৃত ছিলেন বীরাঙ্গনা হিসেবে। কিন্তু এখন থেকে এই বীর নারীরা দেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। সোমবার 41 বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পর্যায়ক্রমে অন্য বীরাঙ্গনাদেরও এই স্বীকৃতি দেয়া হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা জাদুঘরে যাদের নাম পেয়েছি অথেন্টিক যেগুলো সেগুলো করেছি। উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা, যারা নারী মহিলা, ওনারা মহিলাদের সাথে কথা করে রিপোর্ট দিবেন। ইতিমধ্যে 500-র মতো আবেদন আমরা পেয়েছি। আমরা স্ব উপজেলায় সেগুলো যাচাই বাছাই করে মতামত দেওয়ার জন্য পাঠিয়েছি এবং এটা মাত্র শুরু হলো। আবেদন নেওয়া অব্যাহত থাকবে অন্তত পক্ষে ধরো আগামী জুন মাস পর্যন্ত, কমপক্ষে। এরপরেও বাড়তেও পারে আর নাও বাড়তে পারে। স্বাধীনতার 44 বছর পর তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় সন্তোষ জানালেন বীরাঙ্গনারা। এর মাধ্যমে মুক্তিযুদ্ধ পূর্ণতা পেয়েছে বলে অভিমত তাদের। একটা মাইল ফলকের বিশাল একটা সোনালী সময় আমাদেরকে দিয়ে দিলেন। বীরাঙ্গনাদের একটা বিরাট অর্জন। বীরাঙ্গনাদের অর্জন মানে কিন্তু মুক্তিযুদ্ধেরই আরেকটি অসমাপ্ত পাঠ, সেটাকে আজকে পূর্ণতা দিলেন। তার জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞ। গত বছরের 10 অক্টোবর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এরপর চলতি বছরের 29 জানুয়ারি জাতীয় সংসদে ওই প্রস্তাব পাশ হয়। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের পেনশনের টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের 6 ও জেলা হিসেবরক্ষণ অফিসের 16 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। দুদক প্রতিনিধি জানান, গত 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক সহ 6 জন এবং সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সহ 16 জন কর্মকর্তার যোগসাজশে সরকারি কর্মচারীদের পেনশনের টাকা আত্মসাৎ করেন। এ সময় তারা 16,06,02,000 টাকা একাধিকবার পরিশোধ এবং যোগফল বেশি করে দেখান। পরে দুদক এ বিষয়ে তদন্ত করে ও প্রাথমিক তদন্ত শেষে সত্যতা পাওয়ার পর গতকাল মামলাটি দায়ের করা হয়। এখন মামলাটি তদন্তের অনুমতির জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলেও জানান দুদক প্রতিনিধি। বর্তমানে অভিযুক্ত কর্মকর্তাদের কেউ অবসরে, আবার কেউ কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন। মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে আরও 103 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল বিজেপি পতাকা বৈঠক শেষে তাদের ঘুমধুম সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। এ নিয়ে 6 দফায় বিজিবির কাছে 729 বাংলাদেশিকে হস্তান্তর করল মিয়ানমার কর্তৃপক্ষ। বিজিবি জানায়, গতকাল সকালে মেজর ইমরানুল্লাহ সরকারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার যান। সেখানে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে দুপুর 2টার দিকে মিয়ানমার ইমিগ্রেশন পুলিশ উপপরিচালক ছনাই 103 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়ার জন্য তাদের কক্সবাজারের জেলা সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছে। এদিকে 103 বাংলাদেশির মধ্যে 6 জন নাবালক রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি। চট্টগ্রামের লাভলেনে বড় ভাইয়ের খুনের দায়ে অভিযুক্ত ছোট ভাইকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতরাত 11:30টার দিকে বতিঝিলের শাপলা চত্বর এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা হয়, তিনি চট্টগ্রামের বড় ভাই খুনের আসামি মোবাশ্বির চৌধুরী রায়হান। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। গত রোববার চট্টগ্রামে বড় ভাই প্রকৌশলী সোহেল চৌধুরী নিজ বাসায় খুন হন। এই ঘটনায় চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার প্যান্টে আমরা রক্ত দেখতে পাই।
রক্ত দেখতে পাই। রক্ত দেখার পরে তাকে জিজ্ঞেস করি তোমার রক্ত কোথা থেকে আসলো, এইভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে স্বীকার করে যে তার বড় ভাইটি সে এরকম আঘাত করছে, আঘাত করার পরে সে মারা গেছে। তো পরে তাকে আমরা নিয়ে আসি থানায় এবং আমরা কোতোয়ালি সিএমপি কোতোয়ালি থানার সঙ্গে ওসির সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমরা কনফার্ম করে যে হ্যাঁ এটাই তাদের আসামি এবং তারা টিম পাঠাচ্ছে ওকে নিয়ে যাওয়ার জন্য। ছেলে মেয়েদের প্রজনন স্বাস্থ্য ও বয়ঃসন্ধি কাল সম্পর্কে এখনো তেমন সচেতন নয় গ্রামাঞ্চলের বাবা মায়েরা। এজন্য সরকারি উদ্যোগে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেবল অভিভাবকরা সচেতন হলেই সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলাম ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। শরতের শুভ্র কাশবনের সাথে শিশুদের গভীর মিতালি অবাক করার মতো। দল বেঁধে কাশফুল তোলা আর কাশবনের লুকোচুরি খেলায় তাদের আনন্দ পূর্ণতা পায়। দুরন্ত শৈশবের সেই উল্লাস নিয়েই শক্ত মাটিতে পা রাখতে শেখে শিশুরা। সেখানে পার্থক্য থাকে না কন্যা বা ছেলে শিশু, বরং শুভ্র কাশবনে লুকোচুরি খেলার প্রতিযোগিতায় এগিয়ে থাকে কন্যা শিশুটি। তবে হঠাৎ করে একদিন নিজেকে আলাদা করে ভাবতে বাধ্য হয়। তখন তারা কিশোর বা কিশোরী। শুরু হয় শরীর ও মনের পরিবর্তন। তাদের এই পরিবর্তনকালে অভিভাবকদের পাশে না পেয়ে এক ধরনের নেতিবাচক অনুভূতি আর হতাশা গ্রাস করে। বাবা মা তখন মেয়েদের মানে একসঙ্গে খেতে দেয় না, একই বিছানা থাকতে দেয় না, আলাদাভাবে বিছানা করে দেয়। বিভিন্ন ধরনের প্যাড ইউজ করা, তো ওগুলো আমাদের এখন করতে দেয় না। ফলে তারা জরায়ু ক্যান্সারের মতো ভয়াবহ একটা রোগের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে। শৈশব কৈশোরে পদার্পণের সময় শিশুদের প্রতি খেয়াল রাখতে, অভিভাবকদের সচেতন করতে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রজনন স্বাস্থ্য অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করছেন সমাজের সচেতন মানুষেরা। মেয়েদের ঋতুকালীন সময়ে যে সমস্যাটা তারা বোধ করে, পারিবারিক অসচেতনতার কারণে তারা পরিবারকেও বলতে পারে না, শিক্ষা প্রতিষ্ঠানে এসে কোনো শিক্ষকের সাথে শেয়ার করতে পারে না। সন্তানকে ওই বয়ঃসন্ধি করে দূরে ঠেলে না দিয়ে তাকে কাছে নিয়ে আসতে হবে, তাকে বন্ধু হিসেবে নিতে হবে। কেবল পরিবার সচেতন হলে শিশুদের শারীরিক মানসিক বিকাশ সম্ভব হবে বলে মনে করেন চিকিৎসকরা। এই সময়টাতে যেহেতু তার একটা গ্রোয়িং পিরিয়ড, এই সময়টাতে তার অনেক পুষ্টির দরকার। এই জন্য ছেলে এবং মেয়ে যেই হোক তাদের দুইজনের প্রতি বাবা মাদের সমান দায়িত্ব থাকা দরকার। সময়টা সঠিকভাবে পার করে নেওয়ার জন্য তাদেরকে মানসিকভাবে অনেকটা স্ট্রং করে তুলতে হবে। মনোবিজ্ঞানীদের মতে শহর গ্রাম সচ্ছল অসচ্ছল সব পরিবারের কিশোর কিশোরীদের জন্য বাড়তি যত্ন জরুরি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নানা নিয়মের বেড়াজাল এবং ব্যাংকের শাখা অফিসের অসহযোগিতার কারণে এসএমই ঋণ সুবিধা নিতে পারছেন না বিপুল সংখ্যক উদ্যোক্তা। এসএমই ঋণের সার্ভিস চার্জ কমানো সহ ব্যাংকগুলো আরও সেবা বান্ধব করা হলে ঋণ গ্রহণের হার বাড়বে বলে মনে করেন তারা। এদিকে এসএমই ঋণ গ্রহণের হার প্রতিনিয়ত বাড়ছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের যে কোনো সমস্যার দ্রুত সমাধান দিতে প্রস্তুত তারা। মোস্তফা মাহবুবের রিপোর্ট। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অংশ হিসেবে 2010 সালে কেন্দ্রীয় ব্যাংক চালু করে এসএমই ঋণ ব্যবস্থা। সে সময় পুনঃ অর্থায়নের ভিত্তিতে প্রায় 38,500 কোটি টাকা ঋণ দিলেও বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,05,000 কোটি টাকা। 10% সুদে সর্বোচ্চ 25 লাখ টাকা বিনা জামানতে ঋণ দেওয়ার কথা থাকলেও বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোর অসহযোগিতার কারণে হয়রানির শিকার হন উদ্যোক্তারা। 10 লাখ টাকা লোন নেই, আর সেটার সার্ভিস চার্জ যখন আমি স্যাংশন হওয়ার আগেই আমাকে 36,000 টাকা দিয়ে দিতে হয়েছিল। তারপর আমি লোনটা হাতে পাই। মাসের শেষের দিকে লোন পেলে আবার পরবর্তী মাসের প্রথম দিকে শোধ করতে হবে। তাহলে আমি এই শোধটা কোথা থেকে করছি? তারা যে লোনটা দিয়েছে তাদের টাকা থেকে আমার শোধ করা শুরু। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি বছরের প্রথম 6 মাসে এসএমই ঋণ বিতরণ হয়েছে 56,373 কোটি টাকা। এর মধ্যে সেবা খাতে প্রায় 5,500 কোটি, ব্যবসা খাতে 35,500 কোটি এবং শিল্প খাতে ঋণের পরিমাণ ছিল 15,000 কোটি টাকা।
তবে কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে শিল্প খাতে এসএমই ঋণের হার বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। এসএমই খাতকেও সেইভাবে রিস্কি ভেঞ্চার বিবেচনায় নিয়ে এসে সেখানে সুদহার নির্ধারণের ক্ষেত্রে ব্যাংকগুলোরে অ্যাবনর্মাল স্বাধীনতা দেওয়া হয়েছে। পরিষ্কার বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় বলা আছে যে 1%-এর বেশি কেউ প্রসেসিং ফি নিতে পারবে না। ঘটনাক্রমে যদি 1-2টা কিস্তি কেউ ফেল করে তাহলে এমন ভাবে পেনাল্টিটা ধার্য করা হচ্ছে যে সুদের হার 24-25%-এ গিয়ে এভারেজ পড়ে যাচ্ছে। অর্থনৈতিক অগ্রযাত্রায় পুঁজির সুষম বন্টন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। ব্যাংকিং সেবা গ্রহণে কোনো হয়রানির শিকার হলে তা কেন্দ্রীয় ব্যাংকের নজরে আনার আহ্বান জানালেন তিনি। এসএমই খাতে ঋণের স্থিতি পরিমাণ 30/6/2015 তারিখে 1,36,907 কোটি টাকা ছিল এবং 52,204 কোটি টাকা আদায় হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো ব্যাংক এই গ্রেস পিরিয়ড রাখেনি, উদ্যোক্তাদের ক্ষেত্রে এইটা একটা বাধা। এখন আমরা গ্রেস পিরিয়ডটার কথা তাদের পরামর্শ দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে প্রায় 57,000 নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানকে 10,000 কোটি টাকা এসএমই ঋণ দেয়া হয়েছে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। হাজার হাজার হেক্টর জুড়ে চোখ জুড়ানো জলাভূমি শুধু ভ্রমণ পিপাসুদের মনে শান্তির পরশই বোলায় না, পরম মমতায় আশ্রয় দেয় লক্ষ লক্ষ জীবনকেও। সিলেট ও মৌলভীবাজারের হাকালুকি হাওরের ওপর নানা প্রয়োজনে যেমন নির্ভরশীল সেখানকার লক্ষ লক্ষ পরিবার, তেমনি দেশের স্বাদু পানির মাছের একটি বড় চাহিদাও মেটায় এই হাওর। কিন্তু ক্রমাগত জলবায়ু পরিবর্তন হুমকির মুখে ফেলেছে হাওরের জীববৈচিত্র্যকে। হাকালুকি হাওর ঘুরে এসে আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল, ক্যামেরায় ছিলেন শহীদুল ইসলাম হীরা। দিগন্ত বিস্তৃত জলাভূমির নাম হাকালুকি হাওর। 238টি বিল ও 10টি নদী নিয়ে গড়ে ওঠা এই হাওরের আয়তন 18,000 হেক্টরেরও বেশি। হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সারা দেশে ছোট বড় হাওর রয়েছে 414টি, যার মধ্যে হাকালুকি হাওর সবচেয়ে বড়। সিলেট এবং মৌলভীবাজারে অবস্থিত এই হাওরটিকে ঘিরেই এখানকার মানুষের জীবন জীবিকা নির্ভর করে থাকে। হাওরে মাঝে মাঝে দেখা মিলবে ছোট বড় জেলে নৌকার। বর্ষায় পুরো এলাকাটি পানিতে প্লাবিত হয়, তখন ব্যস্ত সময় পার করেন এখানকার জেলেরা। বাউ, বোয়াল, এরপরে শুধু মাছ, এই ধরনের মাছ আমরা লইয়া নিয়ে বাজারে বাজারে বিক্রি করি। আর বিশাল এই জলাভূমির 107 প্রজাতির মাছ মিষ্টি পানির দেশীয় মাছের বৃহত্তম প্রজনন কেন্দ্রে পরিণত করেছে এই হাকালুকিকে। তবে সাম্প্রতিককালে একটু একটু করে কমে আসছে হাওরের উৎপাদন। হাওরের বুকে স্থায়ী আবাস গড়া 526 প্রজাতির উদ্ভিদের সংখ্যা কমছে দ্রুত। যে কলকাকলি হাওরে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুদের উদাস করে, সেই 305 প্রজাতির দেশীয় পাখিও হারাচ্ছে তার নীড়। খাবারের খোঁজে দূর দেশ থেকে এখানে আশ্রয় নেওয়া 112 প্রজাতির অতিথি পাখির বৈচিত্র্য আর তেমন ভাবে দেখা যায় না। আর এসবের জন্যই বিশেষজ্ঞরা দায়ী করেছেন জলবায়ু পরিবর্তনকে। হাওর জুড়ে বসবাস করা 141 প্রজাতির বন্যপ্রাণীও কমছে দ্রুত। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। কয়েকটি এলাকাকে ঘোষণা করা হয়েছে মাছসহ জলজ প্রাণীদের অভয়ারণ্য। আমরা পরিবেশ অধিদপ্তর সিবিএসই প্রকল্পের মাধ্যমে এখানে 9টি বিলকে খনন করে অভয়াশ্রম হিসেবে প্রতিস্থাপন করছি। এটা একাধারে মৎস্য অভয়াশ্রম এবং জলাভূমি অভয়াশ্রম। বর্ষা শেষে শুকনো মৌসুমেও হাওর অঞ্চলের মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে, সেজন্য ব্যবস্থা নিয়েছে সরকার। শুষ্ক মৌসুমে 3টি সেচ প্রকল্প হাকালুকি হাওরে স্থাপন করেছি। সেচ পাম্পের মাধ্যমে আমরা হাকালুকি হাওরের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারব। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা এবং পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী হাকালুকি হাওরের পরিবেশের প্রতি নেতিবাচক প্রভাব ফেলে এমন সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তারপরও হাওর অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডকে আরও বেশি কার্যকরী ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন স্থানীয়রা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, সিলেট। ফকির লালন শাহের 125তম তিরোধান দিবসের প্রস্তুতি চলছে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালনের আখড়ায়। চলছে আলোকসজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরি সহ নানা আয়োজন। দেশি বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তা রক্ষায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। এস এম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার ছেউরিয়ায় লালনের আখড়া বাড়ি মানেই যেন সুর সাধনার এক অন্য পৃথিবী।
বছর ঘুরে আবারও লালনের তিরোধান দিবস উপলক্ষে সেজে উঠছে গোটা এলাকা। দূর দূরান্ত থেকে ফকির সাধকদের আগমন বার্তা শোনা যায় আখড়াবাড়ির আঙিনায় গেলে। আমরা এখনো প্রস্তুতি নিয়েছি এই আসনকে সংরক্ষিত করার জন্য। আমরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছি এবং টাইল দিচ্ছি। দেশ বিদেশ থেকে অনেক শিল্পীরা আসবে এখানে গান গাইতে। সাইজির অনুসারী আমরা, তাই ওনার মহব্বতে যে এখানে আসলে শান্তি পাই। শেষ প্রস্তুতিটুকু সেরে নিচ্ছেন আখড়াবাড়িকে ঘিরে অনুষ্ঠিতব্য মেলায় অংশ নেবেন এমন দোকানিরা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। খুঁটি বুঝছি, কাপড় টাঙাচ্ছি, দোকান করছি, সুন্দরভাবে যে মাঠ তৈরি করা, এই কাজে এখন আমরা সবাই ব্যস্ত আছি। প্রতি বছরই সাইজির তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত লালন মেলায় অংশ নেয় সারা দেশ থেকে আসা হাজারো মানুষ। নিরাপত্তা রক্ষায় তাই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি আমরা সাদা পোশাকের পুলিশ এখানে আমরা রাখবো। এছাড়াও গোয়েন্দা পুলিশ এখানে ডিপ্লয় করা হবে। বিদেশি যারা পর্যটক যারা এখানে আসবেন তাদের প্রতি আমাদের বিশেষ নজর থাকবে। আগামী 16 অক্টোবর লালনের 125তম তিরোধান দিবস। মাঝরাতে অধিবাস কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের লালন উৎসবের মূল আয়োজন। সময় সংবাদ, কুষ্টিয়া। দেশের বাইরের খবর। সিরিয়ায় সরকার বিরোধী বিদ্রোহীদের কাছে প্রায় 50 টন অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। আইএস বিরোধী লড়াইয়ে সিরীয় বিদ্রোহীদের সহযোগিতায় বিমান থেকে এ সামরিক সম্ভার ফেলা হয় বলে দাবি পেন্টাগনের। সিরিয়ায় জঙ্গি দমনে রুশ বিমান হামলা শুরুর পর গত সপ্তাহে মার্কিন কর্তৃপক্ষ আসাদ বিরোধী বিদ্রোহীদের প্রশিক্ষণ কর্মসূচি বাতিলের ঘোষণা দেয়। এর কদিন যেতে না যেতেই আবার সিরিয়ায় উত্তরাঞ্চলে সরকার বিরোধী বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ করল ওয়াশিংটন। সিরিয়ায় রুশ বিমান হামলার সহযোগিতায় দেশটির সরকার বাহিনী যখন আইএস ও অন্যান্য সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে অগ্রসর হচ্ছিল, তখনই যুক্তরাষ্ট্র পক্ষ থেকে সিরীয় বিদ্রোহীদের অস্ত্র সহযোগিতা দেয়া হলো। এদিকে সিরিয়ায় রুশ বিমান হামলার পক্ষে প্রেসিডেন্ট পুতিনের সাফাই গাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, মিত্রপক্ষকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই দেশটিতে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। খেলার খবর। এশিয়া অঞ্চলে গ্রুপ বিতে বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচে আজ কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। 4 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে গ্রুপে সবার শেষে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে টেবিলে 3 নম্বরে থাকা কিরগিজদের সংগ্রহ 5 পয়েন্ট। একটা সময় সোভিয়েত ইউনিয়নভুক্ত কিরগিজস্তানের ফুটবলীয় সামর্থ্য বাংলাদেশের চেয়ে অনেক গুণে এগিয়ে। প্রথম লেগে 1-3 গোলে হারের পর মামুনুলরা তা বেশ ভালোভাবেই টের পেয়েছেন। সে ম্যাচে স্বাগতিক হলেও বড় হার এড়াতে পারেনি তৎকালীন ডি ক্রুইফের শিষ্যরা। এবার কোচিং প্যানেলে এসেছে বড় পরিবর্তন। ক্রুইফের ডাচ নান্দনিকতার জায়গায় এবার ইতালিয়ান ফাবিও লোপেজের সাজানো কৌশলের উপর নির্ভর করছে মামুনুলদের সাফল্য। স্কোয়াডেও বেশ বড়সড় পরিবর্তন এনেছেন বাংলাদেশের এই ইতালিয়ান কোচ। ম্যাচের বেশ কিছুদিন আগেই বিশকেকে পৌঁছানো বাংলাদেশ প্রথম দুদিন অনুশীলন করলেও ম্যাচের আগের দিন বিশ্রামেই কাটিয়েছে। অতিরিক্ত ঠান্ডা কিছুটা সমস্যার কারণ হতে পারে, এমনটাই মত লোপেজের। এখানে অতিরিক্ত ঠান্ডা পড়েছে। বাংলাদেশের কন্ডিশনের চেয়ে এই কন্ডিশনটা অনেক ভিন্ন। তবুও ফুটবলাররা ভালো আছে, তাদের ইনজুরি সমস্যাও নেই। আমরা যে পরিকল্পনা করেছি তাতে করে ভালো ফলাফল অবশ্যই আশা করা যায়। নিজেদের শতভাগ কাজে লাগিয়ে কোচের মতোই ভালো কিছু করার প্রত্যাশা ঝরল অধিনায়ক মামুনুলের কণ্ঠে। ট্রাই করতেছে এবং কি কমিটমেন্ট আছে যে না আমরা ভালো কিছু এখান থেকে যাবো। আমাদের নতুন কোচিং স্টাফ ওনারাও হার্ড ওয়ার্ক করতেছে, আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ওনারা বোঝাচ্ছে এবং ডিফেন্ডিং ক্ষেত্রে আমরা কি করতে পারি তাদের সঙ্গে এগুলো সব ব্যাপারে আমাদের সঙ্গে প্রত্যেকটা মুভমেন্টে ডিসকাস করতেছে এবং ফিটনেসের দিকে অনেক জোর দিয়েছে। বর্তমান তাদের পরিস্থিতি, তাদের প্লেয়ারদের সম্পর্কে এবং তাদের পার্সোনাল কোন কোন প্লেয়ার ভালো এফেক্টিভ সবার সম্পর্কে ধারণা আছে এবং তাদেরকে কোন কোন জায়গায় আমরা আটকাতে পারলে আমাদের রেজাল্ট আমাদের সাইডে আসবে এগুলো নিয়ে কথাবার্তা প্রত্যেকটা অলরেডি কোচ বলে দিয়েছেন। র্যাঙ্কিং এ 146 নম্বরে থাকা কিরগিজদের সঙ্গে 182 নম্বরে থাকা বাংলাদেশ র্যাঙ্কিং এর এই পার্থক্য ভুলে গিয়ে কতটুকু ভালো করতে পারবে সেদিকেই নজর এদেশের ফুটবল প্রেমীদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। টেস্ট সিরিজ নয়, নভেম্বরের শুরুতে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশ আসতে পারে জিম্বাবুয়ে ক্রিকেট দল, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।
এছাড়া আইসিসির সভায় টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে বিসিবি। আর চলমান আইসিসি সভায় বাংলাদেশে না আসায় বিসিবির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়া অঙ্গীকার করেছে নতুন সূচি অনুযায়ী সফরে আসার, যদিও তা এবছর হবে না বলেই জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হওয়ায় জানুয়ারির জিম্বাবুয়ে সিরিজ এগিয়ে এনে নভেম্বরে আয়োজনের পরিকল্পনা করে বিসিবি। দুবাইয়ে আইসিসির সভায় এই বিষয়ে জিম্বাবুয়ে বোর্ডের সাথে আলোচনা করে ইতিবাচক সাড়া পেয়েছে বিসিবি। তবে আগে টেস্ট অনুষ্ঠিত হবার কথা থাকলেও সময় স্বল্পতায় ফরম্যাটে আসতে পারে পরিবর্তন, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। 20 তারিখ থেকে আমাদের বিপিএল শুরু হয়ে যাবে, তার মানে নভেম্বরের 1 নভেম্বর থেকে নিয়ে 17-18 তারিখ পর্যন্ত একটা এখানে স্লট আছে। এর মধ্যে আমাদের যে কোনো একটা ফরম্যাটে খেলতে হবে। তো দেখা যাচ্ছে তো যে টেস্টটা হয়তো বেশি সময় নিয়ে নিতে পারে। তো আমরা ওইখানে হয়তো প্রস্তাব করেছি, হতে পারে এমনও হতে পারে, এটা ইজ নট শিওর, যে আমরা আগে ওয়ানডে এবং টি20 খেলতে পারি, পরে গিয়ে আমরা হয়তো টেস্ট খেলতে পারি। বড় দলগুলোর বিপক্ষে বেশি খেলার সুযোগ এবারের আইসিসি সভায় বাংলাদেশের অন্যতম দাবি ছিল। বাংলাদেশের এই দাবির সঙ্গে একমত পোষণ করেছে অন্য সদস্য দেশগুলো। পাশাপাশি টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে বিসিবি। আমরা একটা প্রেজেন্টেশন দিয়েছি এবং এই প্রেজেন্টেশনে আমরা আরো খেলা দাবি করেছি। আমরা আমাদের পারফরমেন্স তুলে ধরেছি, আমাদের ক্রিকেট প্যাশন বাংলাদেশে এই অ্যাসপেক্টে কথা বলা হয়েছে এবং এটা সবাই অ্যাপ্রিশিয়েট করেছে। না, সত্যি বাংলাদেশের আরো খেলা দেওয়া উচিত। ইন্ডিয়াও চাচ্ছে যে সেখানে হোক এশিয়া কাপ, যেহেতু আমরা অলরেডি 2বার করেছি, তো আমাদের সম্ভাবনা কম। তারপরে আমরা বলেছি আমরা আগ্রহ দেখিয়েছি। সফর স্থগিত করার পর অস্ট্রেলিয়া আবার কবে বাংলাদেশে আসবে এ নিয়ে দেশের ক্রিকেট মহলে হচ্ছে আলোচনা। তবে আইসিসি সভায় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর কাছ থেকে আসেনি কোনো সুসংবাদ। জেমস সাদারল্যান্ড বারে বারে ক্ষমা চেয়েছে যে আমরা আসতে পারি না, কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল আসার জন্য। তবে আমরা যখনই একটা সুযোগ পাবো, যখনই এখানে একটা স্লট পাবে, তখন আমরা এখানে খেলে দিয়ে যাব। তাদেরও অনেক সামনে আরো খেলা আছে, তাদের এফটিপিরও আরো কিছু তাদের প্রোগ্রাম আছে। এগুলার আমার মনে হয় না যে এই বছরের মধ্যে হবে। তারা চেষ্টা করবে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আসার জন্য। আইসিসি সভায় বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপ নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলেও জানান জালাল ইউনুস। আর নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন উঠলে বিসিবি আইসিসিকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেবে বলেও জানান তিনি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসব মুখর পরিবেশে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। নির্বিঘ্ন করতে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান, সব ধরনের প্রস্তুতির আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। বরিশালে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। নানা পদক্ষেপে সন্তুষ্ট ভ্রমণকারীরাও। নানা অনিয়মের বেড়াজাল আর ব্যাংকের অসহযোগিতায় এসএমই ঋণ সুবিধা নিতে না পারার অভিযোগ অনেক উদ্যোক্তার। কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রতিনিয়ত বাড়ছে ঋণ গ্রহণের হার। এবং বয়ঃসন্ধিকাল সম্পর্কে এখনো সচেতন নয় গ্রামাঞ্চলের বাবা মায়েরা। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকারি উদ্যোগে সচেতনতা সৃষ্টির তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য ও সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।